তারা যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতিটা পেয়েছে এটা তো একটা ভঙ্গুর অর্থনীতি। কোন সংস্কারগুলো খুব জরুরি ছিল? শতাধিক কারখানা শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে বন্ধের তথ্য আমরা জানতে পারি। এই ফ্যামিলি কার্ডটা তারা বাস্তবায়ন করেছে সময় নষ্ট না করে। সাম্প্রতিক অর্থনীতি ও রাজনীতির নানা দিক নিয়ে বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা আলাপচারিতা আপনাদের স্বাগতম। আজকে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে এসেছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, এবং তার সঙ্গে আছেন বদরুল আলম, সহকারী সম্পাদক ও জ্যেষ্ঠ বিশেষ প্রতিনিধি বণিক বার্তা। বণিক বার্তায় আপনাদের স্বাগতম। ধন্যবাদ। সরকার ইতিমধ্যে 6 মাসের একটা রিপোর্ট কার্ড আজ পেশ করলো। আপনারা যদি সরকারের পারফরমেন্সকে মূল্যায়ন করেন, সংক্ষেপে সরকার ইতিবাচক কি করতে পারলো, 2-3টা যদি ইতিবাচক দিক বলেন, তারপর আমরা 2-3টা নেতিবাচক দিকে যাব। শুরু করি ডক্টর ফাহমিদা খাতুনকে দিয়ে। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। তো আমরা তো মূলত অর্থনীতি নিয়েই বলবো, যেহেতু আমি অর্থনীতি নিয়ে কাজ করি। তো প্রথম 6 মাস গেল, 6 মাসে যেটা সবসময় বলছি যে 6 মাস এমন কোনো একটা সময় না, আবার একেবারেই যে না তাও না। 6 মাসেই বোঝা যাবে যে সরকার আসলে কোন পথে হাঁটছে। সরকার যে সমস্ত অঙ্গীকারগুলি দিয়েছিল নির্বাচনের আগে, নির্বাচনী ইশতেহারে, এবং তারপরে নির্বাচনের পরেও যেগুলো তারা করার প্ল্যান করেছে, সেগুলোর ব্যাপারে কতখানি উদ্যোগ নিয়েছে, নাকি একেবারেই উদ্যোগ নেয়নি। উদ্যোগ নিলে সঠিক উদ্যোগ নাকি ভুল উদ্যোগ, এই রকমভাবে আমাদের বিবেচনা করতে হবে। আমি কয়েকটা ইতিবাচক দিক বলতে চাই। যে একটা তো হচ্ছে যে আপনার তারা যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতিটা পেয়েছে এটা তো একটা ভঙ্গুর অর্থনীতি। সেটা সরকারও বারবার বলছে এবং আমরাও বলছি যে এই অর্থনীতিটা এমন একটা অবস্থা ছিল যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ভঙ্গুর ছিল। উচ্চ মূল্যস্ফীতি বেশ কয়েক বছর থেকে, প্রায় 4 বছর থেকে, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, বিনিয়োগের অভাব, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, তারপরে হচ্ছে রাজস্ব আহরণ, সেইখানে ঘাটতি পড়ছে। তো এরকম সব মিলিয়ে কোথাও কোনো স্বস্তি ছিল না। তো সেই রকম জায়গায় এখন এগুলো তো অনেক দিন থেকে হয়ে আসছে এবং এগুলো রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। যদি আপনার দুটো জিনিস লাগবে, একটা তো হচ্ছে কমিটমেন্ট, আর একটা হচ্ছে যে কমিটমেন্টটা কিসের জন্য, সংস্কার করার জন্য, গভীর সংস্কার লাগবে। এখন আমি সেই আলোচনাটা থেকে না যেয়ে পরবর্তীতে হয়তো যাব আপনার প্রশ্নের উত্তরে যদি সরাসরি যাই, যে ইতিবাচক কয়েকটা দিক লক্ষ্য করা যায়, খুব একটা বেশি নাই। তবে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেইখানে একটা ধারাবাহিকভাবেই একটা বাড়ছে। তো 2024-এর জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু সেটা লক্ষ্য করা গেছে। এর আগে কিন্তু যারা রেমিটেন্স পাঠাচ্ছিল তারা এই ফর্মাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছিল, হুন্ডির মাধ্যমে, যেগুলি কিন্তু ওই সরকারের কোষাগারে যাচ্ছিল না, বৈদেশিক মুদ্রা রিজার্ভে যাচ্ছিল না। তারপর থেকে কিন্তু বাড়তে শুরু করলো এবং সেটা একটা বেঞ্চমার্ক। তখন কিন্তু এটা ছিল প্রায় আপনার 20 বিলিয়ন মতো ডলারের মতো, এই 24-এর জুলাইতে, জুলাই শেষে। এখন 12ই ফেব্রুয়ারি কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে তখন সেটা বেড়ে হয়েছে 30 বিলিয়নের উপরে। আর এখন এই কয়েক মাস পরে, 6 মাস পরে, সেটা আরও বেড়ে 32 বিলিয়ন, প্রায় 33 বিলিয়নের মতো পৌঁছে যাচ্ছে আর কি। তো সেটা একটা ভালো অবস্থান। এটার একটা কারণ যেটা বললাম যে রেমিটেন্সটা একটা অন্যতম কারণ। কারণ অন্যদিকে যদি আমরা দেখি যে রপ্তানি, সেখানে একটা এই বছরে খুব একটা ভালো ছিল না, ভোলেটাইল, নেতিবাচক প্রবৃদ্ধি, কিন্তু ভলিউমে বেড়েছে, কিন্তু প্রবৃদ্ধিটা, এটা একটা স্বস্তির জায়গা, ইতিবাচক জায়গা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে সরকার তো কিছু কমিটমেন্ট দিয়েছিল নির্বাচনী ইশতেহারে। যেটা প্রথম কাজ করেছে তারা, সেটা হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা তারা বাস্তবায়ন করেছে, শুরু করেছে, লঞ্চ করেছে খুব সময় নষ্ট না করে। এবং এটার মাধ্যমে যে দরিদ্র পরিবারকে 2,500 টাকা দেওয়া হবে এবং সেটা গ্রহণ করবে পরিবারের নারীরা, নারীদের ক্ষমতায়নের একটা অংশ হিসাবে। এটা একটা ভালো বিষয়। তো কিন্তু এটারও আসলে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে এটার মধ্যে সুশাসন বজায় রেখে দুর্নীতি না হয়, এগুলোই পরবর্তীতে দেখতে হবে। আর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকার কিন্তু ফেব্রুয়ারিতে আসার পরে জুনেই কিন্তু পরবর্তী অর্থবছরের জন্য তারা একটা বাজেট দিল। এটাও একটা, আমি বলবো যে
ভালো একটা অ্যাচিভমেন্ট। কেন? কারণ বাজেট প্রস্তুতির প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায় সেই ডিসেম্বর মাস থেকেই, কিন্তু 6 মাস 7 মাস 8 মাস অনেক আগে থেকে শুরু হয়ে যায়। তো সেই প্রক্রিয়ার সাথে তো এই সরকার ছিল না। তারা এসে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা বাজেট তৈরি করেছে এবং সেজন্য সাধুবাদ দিতে হয়। এবং বাজেটের লক্ষ্য মাত্রা কিংবা বাজেটের যে ধরনটা সেটা অর্থমন্ত্রী বলেছেন এবং আমরা দেখি সে বাজেটের মধ্যে, সেটা হচ্ছে যে বিনিয়োগ বান্ধব, কর্মসংস্থান সৃষ্টি করবে, এক্সপোর্ট লেড, এগুলি এই ধরনের বাজেট তৈরি করার চেষ্টা করেছে। সেটা বোঝা যায় কিভাবে? সেটা বোঝা যায় যে কিছু রাজস্ব নীতি, করের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে যাতে কিনা এই রপ্তানিমুখী শিল্প উৎসাহিত হয়, বিনিয়োগ আকর্ষণ করা যায়, এটা একটা ভালো দিক। আরেকটা আমি চতুর্থ বিষয় এটা বললেই শেষ করব, সেটা হচ্ছে যে সরকার আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ তো এলডিসি থেকে উত্তরণ ঘটাবে প্ল্যান অনুযায়ী। সময়টা হচ্ছে 24শে নভেম্বর এই বছরের। তো এর আগে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে কিন্তু ব্যক্তি খাতের থেকে ব্যবসায়ীরা তারা একটা দাবি করছিল, অনুরোধ করছিল যাতে এটাকে একটু পিছিয়ে দেওয়া হয়, কারণ আমরা তো প্রস্তুত না, এটার জন্য অনেক ধরনের প্রস্তুতি আছে, সেটা হয়তো পরে আলাপ করা যেতে পারে। কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা করেনি। তারা একবার বলেছে যে করবে, তারপরে তারা পিছিয়ে আসলো। এই সরকার এসে কিন্তু তাড়াতাড়ি খুব দ্রুত তারা একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছে যে আমাদের এই সমস্যা, একটা তো দেশের ভিতরের সমস্যা, তারপরে এর আগে কোভিড হয়েছে, যুদ্ধ হচ্ছে, সব কিছুর একটা ফলাফল আসলে এটার আমাদের অর্থনীতিটাকে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সেজন্য তারা একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছে। এটা এখন 3 বছর চেয়েছে যে পিছিয়ে দেওয়া হোক, পাবে কি পাবে না সেটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে। এই তো মোটা দাগে আমি বলবো এটা। আরেকটা হচ্ছে যে এই জুলাই মাসে এসে আমরা দেখলাম যে মূল্যস্ফীতিটা কমেছে। জুন মাসে 9.13 ছিল, এখন জুলাই মাসে এসে এটা এই 8.32 হলো। তো এটা কমেছে, এটা একটা ভালো জিনিস। তবে একটা ক্যাভিয়েট আছে এখানে, যে আপনার এই মূল্যস্ফীতিটা কমা মানে যে দামটা কমে যাবে তাড়াতাড়ি তা না। এটা হচ্ছে যে বাড়তিটা কম, কারণ প্রাইস লেভেল কিন্তু উপরে উঠে আছে, সেখান থেকে বাড়ছে সেখান। তো ওই প্রাইস লেভেলটা উঁচুতেই রয়েছে, প্লাস মানুষের তো আয় বাড়েনি। ওয়েজ ইন্ডেক্স কিন্তু মূল্যস্ফীতির নিচে অনেক দিন থেকেই। তো সেটা এখন আরও কয়েক মাস যদি এরকম কমতির দিকে থাকে মূল্যস্ফীতি, তখন বোঝা যাবে। তো এই কয়েকটা আমি বললাম যে ভালো, পজিটিভ বলা যায়। যে আসছি আমার সহকর্মী বদরুল আলমের কাছে। 5ই আগস্ট পর আমরা দেখলাম অনেকগুলা কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, সরকারের সাথে বিভিন্ন অলিগার্কের সম্পর্ক, বিভিন্ন ইত্যকার ইস্যুতে অনেকগুলা কারখানা বন্ধ ছিল। নতুন নির্বাচিত সরকার আসার পর এই বন্ধ হওয়া কারখানাগুলো কি চালু হচ্ছে, বা আমাদের দেশীয় যারা উদ্যোক্তা তারা কি বিনিয়োগ করছে কিনা? আমরা বৈদেশিক বিনিয়োগের আলাপে পড়ে যাব, আমরা দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে কিনা এবং কারখানাগুলো চালু হচ্ছে কিনা, বা বন্ধ শুরু হওয়ার হারটা কেমন দেখ? আমরা একাধিক প্রতিবেদন করেছি এই বিষয়ে, আপনাকে শুরুতেই ধন্যবাদ। আবার যেটা হচ্ছে গিয়ে যে বর্তমান পরিস্থিতিটা আসলে কি আমরা দেখতে পেলাম, আপনার অতি সাম্প্রতিক সময়ে, আপনার গত যদি এক সপ্তাহে আপনি দেখেন, শতাধিক কারখানা শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে বন্ধের তথ্য আমরা জানতে পারি। আর এটা একদম এই রিসেন্ট, একদম সাম্প্রতিক যে জ্বালানি ক্রাইসিস, সেটার প্রেক্ষিতে আপনাকে এই তথ্যটা দেওয়া। এছাড়া বণিক বার্তায় আপনার গত জুন মাসে 24 তারিখে একটা প্রতিবেদন আমরা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছি যে আপনার 24শে অগস্ট থেকে এই বছর জুন পর্যন্ত কি পরিমাণ কারখানা আসলে স্থায়ীভাবে বন্ধ হয়েছে। আমরা যদি সংখ্যাটা আবার একটু উল্লেখ করি, 457টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এই 24শে অগস্ট থেকে 2026 জুন পর্যন্ত। তো একটা বড় সংখ্যা। এবং এই সময় যে আবার কারখানা চালু হয়নি তাও না, কারখানা কিছু চালুও হয়েছে। আমরা তাদের সাথেও কথা বলেছি যে এত কারখানা বন্ধ হয়ে গেল, আপনারা কীভাবে সার্ভাইভ করছেন। তো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তোবা একটা লাইন বন্ধ ছিল, সেই লাইনটা চালু করা হয়েছে। পুরনো কোনো কারখানা সেটা আপনার আবার একটু এক্সপ্যানশন করে চলা হয়েছে। কিন্তু এটা আসলে ব্যাপক অর্থে ধরা যায় না যে বিশাল বড় বিনিয়োগ আসছে। আপনি বিনিয়োগের কথা বলছিলেন, বণিক বার্তাতেই আপনার আমরা গত 5ই অগস্ট আমাদের প্রতিবেদনটা এসেছে যে ইতিহাসের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি এই মুহূর্তে আছে, আর জিডিপি বিনিয়োগ অনুপাতও নিচের দিকে। তো সেই অর্থে আসলে আমরা ব্যবসায়ীরা সবসময় বলছিলেন যে নির্বাচনের আগে এবং পরে যে নির্বাচনটা হয়ে গেলে একটা বিনিয়োগমুখী একটা মনস্তত্ত্ব তৈরি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে
সেই স্পৃহা, সেই বিনিয়োগের স্পৃহা, কর্মস্পৃহা উদ্যোক্তাদের মধ্যে আছে, কারণ যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং নীতি নির্ধারণ পর্যায় থেকেও আমরা সেই স্পৃহাটা দেখতে পাই। কিন্তু এখন পর্যন্ত সেটা আসলে বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। সেটা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ কারণে তা না, বৈশ্বিক প্রেক্ষাপটও আছে। আমাদের জ্বালানি ক্রাইসিস, যেহেতু আমরা আমদানি নির্ভর, সেটারও একটা বিষয় আছে। শতাধিক কারখানা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বন্ধ হয়, তাহলে আপনি সেটা তীব্রতাটা বুঝতে পারেন। আমরা গত 2-3 দিনেও আপনার গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন, বিশেষ করে যারা ভারী শিল্প তারা বন্ধ আছে উৎপাদন, ইভেন যারা কনজিউমার গুডস, ভোগ্যপণ্য, তারা বলছে তারা এখন বাজারটা সরবরাহ রাখছে তাদের মজুদের পণ্য থেকে। তার মানে প্রোডাকশন তো তারা করছেন না, তো এই যে মজুদ থেকে তারা সরবরাহ দিচ্ছেন, তো এই উৎপাদন বন্ধ রাখার চিত্রটি যদি আরও কিছুদিন ব্যাপ্তি বাড়ে, তাহলে তো সেই জায়গাতেও আমরা একটা প্রভাব হয়তো দেখতে পারবো। তো বিনিয়োগের সরকারের পর্যায় থেকেও নতুনভাবে একটা কর্মযজ্ঞ শুরু করার মনস্তত্ত্বটা, ইতিবাচক মনস্তত্ত্ব, সেইটাই আমার কাছে এখন পর্যন্ত পজিটিভ বলে মনে হয়। আপনার শুরুর প্রশ্ন যেটা ছিল যে পজিটিভ কী হচ্ছে, আজকে আমরা 6 মাসের প্রেস কনফারেন্স দেখেছি, মত বিনিময় ছিল সাংবাদিকদের সঙ্গে, আমরাও কভার করেছি। সেখানেও কিন্তু মোরাললেস সেই যে এত বছরের জঞ্জাল, সেই বিষয়টা তারা যে সেই ভঙ্গুর অবস্থায় পেয়েছে, সেই বিষয়গুলোই তারা বড় করে বলেছে। এবং যেসব ফলপ্রসূ আউটকাম, সেগুলো আসলে কিন্তু সামনে দেখতে সময় লাগবে। সেটা আমরা এই মুহূর্তে সেই জায়গা থেকে সেই জাজমেন্টে যাওয়াটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ঠিক হবে। বদরুল আলম যেমনটা বলছিলেন যে 16-17 বছরের জঞ্জাল, সেই জঞ্জাল নিরসন করার জন্য তো আমরা তো দেখছি 5 আগস্টের উপর অনেকগুলো সংস্কার কমিশন হলো, অর্থনৈতিক খাতে অনেকগুলো সংস্কারের কথা হলো, আপনি অনেকগুলো সংস্কারের কাজের সাথে জড়িত ছিলেন। কোন সংস্কারগুলো খুব জরুরি ছিল? আচ্ছা, বেশ কয়েকটা খাতে, প্রত্যেকটা খাতে সংস্কার প্রয়োজন এবং প্রত্যেকটা খাতই দুর্বল। কিন্তু মূল যে কি সেক্টর যদি বলি, যেগুলো ছাড়া অর্থনীতি চলবে না, অর্থনীতির প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে জ্বালানি। জ্বালানি আপনার প্রতি পদে পদে, কারখানায়, বাসাবাড়িতে, তারপরে যানবাহনে, সব জায়গায়। তো ওটা বন্ধ হয়ে গেলে অর্থনীতিও বন্ধ হয়ে যাবে। সেইটা তো এই যে 15-16 বছরের আপনি যেটা জঞ্জাল, তো এই জ্বালানিটার আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসে বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। জ্বালানি ক্ষেত্রে খুব একটা যে করেছে তারা, যে যেমন ওই কুইক রেন্টাল এটাকে করেছে, স্থগিত করেছে। এটা একটা যেটার মাধ্যমে অনেক ক্যাপাসিটি চার্জ যাচ্ছিল এবং যেটা একটা জরুরি অবস্থার প্রেক্ষিতে দেওয়া হয়েছিল, কিন্তু আর পরে বন্ধ করা হয়নি। এটা একটা। কিন্তু তারপরেও যে এই যে জ্বালানির যে ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর স্ট্র্যাটেজি যেটা হলো, সেটার মধ্যে অনেক ধরনের পথরেখা ছিল অলরেডি। বাংলাদেশ কিন্তু বাইরের কনসালটেন্সি নিয়ে, বাইরের যে জায়গা বাংলাদেশের এটা করে দিয়েছে। তো সেইখানে খুব একটা ওগুলো বাস্তবায়নের জন্য আমরা দেখিনি উদ্যোগটা। এবং যেটা আরও খুব দ্রুত, যে জ্বালানির ক্ষেত্রে কয়েকটা স্তরে আপনার পলিসিগুলো নিতে হবে। আপনি যদি এখন বলেন যে আমাদের এখন অফশোর অনশোরে কূপ খনন করতে হবে, ওটা তো অনেক পরের কথা। তো সেজন্য একদম স্বল্প মেয়াদি যেটা কি দরকার, দ্বিতীয় হচ্ছে মধ্যমেয়াদী, তারপরে তৃতীয়। তো স্বল্প মেয়াদের ক্ষেত্রে হচ্ছে যে এই যে সেখানে তো নতুন করে আপনার আজকে রাতারাতি কিছু জেনারেট করা যাবে না। একটা হচ্ছে যে এফিশিয়েন্সি, এনার্জি এফিশিয়েন্সির কথা বলা হয়, যে সাশ্রয় করা। অনেক জায়গায় অপচয় হচ্ছে, লাইন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, টাকা অপচয় হচ্ছে। তারপরে হচ্ছে যেমন সেটা অফিস আদালতে, কারখানায়, বাসা বাড়িতে, এগুলোর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অপচয় হচ্ছে, দক্ষতা বাড়িয়েও কিন্তু অনেক যুক্ত করা যায় ন্যাশনাল গ্রিডে। এটা যারা এনার্জি এক্সপার্ট তারা কিন্তু বলে আসছে। আরেকটা হচ্ছে যে আমাদের যে রিনিউয়েবল করার, এটার জন্য খুব বেশি সময় লাগবে না। তো সেটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল, সোলার পাওয়ার থেকে আনা, সেটা অনেক দিন থেকেই কিন্তু করা হচ্ছে এবং প্ল্যান আছে কি 2030-এর মধ্যে এটা 30% করা হবে, এরকম একটা। তো কিন্তু আসলে এখনই মাত্র 3-4% এই সোলার পাওয়ার থেকে, নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে। সেটার ক্ষেত্রেও আমরা খুব একটা গতিময়তা দেখি নাই। এবং তারপরে হচ্ছে যে এই যে কূপ খননের জন্য কন্ট্রাক্ট আহ্বান, দরপত্র আহ্বান করা, এগুলো দেওয়া, বিনিয়োগ আহ্বান করা, কারণ ওগুলো তো অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ, সেটা কিন্তু হয়নি। তো সেখান থেকে এখন এটা এসে
আবার এই সরকারের, এবং এখন যখন আসলো তখন আরও কিছু এক্সটার্নাল ফ্যাক্টর যুক্ত হলো যে আপনার জিও পলিটিক্যাল টেনশনের কারণে এখন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আমরা তো যেহেতু আমদানির উপর নির্ভরশীল হয়ে আছি সম্পূর্ণভাবে, তো এলএনজি আমদানি করে থাকি এবং এটা খুব ডাইভার্সিফাইড সোর্স থেকে না, মধ্যপ্রাচ্য থেকেই আসে, যার জন্য আমরা একটা প্রায় সংকটের মুখেই, কিন্তু একেবারে মানে খাদের কিনারায় পড়ে যাওয়ার মতো অবস্থায় গেছিলাম। তারপরে তো এটা সামাল দেওয়া গেছে। তো এই যে একটা, আমি বলবো যে দীর্ঘদিনের একটা অবহেলা, নীতি নেওয়ার ক্ষেত্রে, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অবহেলা, এবং এই অবহেলাটা কিন্তু ইন্টেনশনাল কেন? কারণ আপনার যে বিশেষ গোষ্ঠীদেরকে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করতে দেওয়া, হ্যাঁ, সেখানে কিন্তু খুব বেশি প্লেয়ার না, একজন দুজন, কিন্তু তাদের সুবিধার জন্য। তো এখানে একটা রাজনৈতিক অর্থনীতির বিষয়টা আছে, এই জিনিসটা এই সরকারেরকে সামাল দিতেই হবে। আর তো কিন্তু আরেকটা বিষয় যেটা বললাম, যে দীর্ঘমেয়াদে আপনার আমাদের যা গ্যাস আছে মাটির নিচে কিংবা সমুদ্রে, সেগুলো যদি এখনও শুরু করা হয়, 15-20 বছর লেগে যাবে সেগুলো ন্যাশনাল গ্রিডে আসতে অনেক সময়, কিন্তু শুরুটা এখন করতে হবে। অর্থাৎ একটা স্ট্র্যাটেজি এখন দরকার হবে, যে এনার্জি স্ট্র্যাটেজি আগামী 10 বছরের জন্য কেমন হবে, এটা এই সরকারের করতে হবে। আর আরেকটা বিষয়, সেটাও কিন্তু অর্থনীতির লাইফলাইন, সেটা হচ্ছে ব্যাংকিং খাত। তো সেখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, শুরু হয়েছে যেমন আপনার ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট, যেটার মাধ্যমে কিনা কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক যে এতগুলি ব্যাংক, সেখানে সব ব্যাংকের স্বাস্থ্য ভালো না, ব্যাংকগুলোকে রিস্ট্রাকচার করা, তারপরে হচ্ছে সেগুলার অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা, প্রয়োজনে সেগুলাকে একীভূত করা, অর্থাৎ কিভাবে সেগুলাকে সামাল দেওয়া হবে, কোনোটাকে যদি বন্ধ করার প্রয়োজন হয়, সেই ক্ষমতাটা, সেই একটা করা হয়েছে। তারপরে হচ্ছে যে ডিপোজিটারদেরকে যে তাদের জন্য যে তারা কত ফেরত পাবে, ডিপোজিটার ইন্স্যুরেন্স, যেটা যে কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তখন তারা কত টাকা পাবে, এটার মিনিমাম ছিল, এটাতে বাড়িয়ে 1 লাখ ছিল, এটাকে বাড়িয়ে 2 লাখ করা হয়েছে, এরকম একটা তাদেরকে একটা সুরক্ষা দেওয়া। কিংবা সেগুলো এখন ধারাবাহিকভাবে চলছে। আর তারপরে হচ্ছে যে স্টোলেন অ্যাসেট, যেগুলো টাকা খেলাপি ঋণগুলো আবার চুরি হয়ে দেশের বাইরে চলে গিয়েছে, সেটা উদ্ধার করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, এখনও সেটা চলছে, এইগুলা চলছে। এবং প্লাস এখন যুক্ত হয়েছে যে এই আপনার যে বাংলা কিউআরের মাধ্যমে যে ক্যাশলেস সোসাইটি, এবং এটার মাধ্যমে আসলে আরও সরকারের কোষাগারে অর্থ আদায় আরও বেশি বাড়বে ভিএটির মাধ্যমে। তো যাতে ক্যাশের ব্যবহারটা, যখনই আপনার টাকার লেনদেন হয় তখনই কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগটা বাড়ে এগুলো। তো এখানে আমরা দেখছি যে উদ্যোগগুলা চলছে এবং সামনে আরও এটাকে গতিময়তা আনতে হবে। তো আরেকটা অন্যতম হচ্ছে যে অর্থ মানে হচ্ছে যে আপনার এই যে জাতীয় রাজস্ব বোর্ড, এখানে তো সেখান থেকে অর্থে আসে আমাদের যে অভ্যন্তরীণ অর্থায়ন, ট্যাক্স আদায়। তো এখানে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের দেশে তো এত কম, 2025-এ এটা কমতে এসে 6.8% নেমে এসেছে। তাই অথচ আমাদের চাহিদা, আপনার 18 কোটি 20 কোটি জনগণের জন্য উন্নয়ন কর্মকাণ্ড এত বিশাল প্রয়োজন, সরকারের তো টাকা কোথা থেকে আসবে? মূল টাকাটাই তো আসবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে। তো সেটা কিন্তু দিতে পারছে না, এবং দেখা যায় যে প্রতি বছর এনবিআরকে যে বিরাট একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, তারা সেটা পূরণ করতে পারে না। গত 10-12 বছর থেকে তারা কোনো সময়ই লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারেনি। তার মানেটা কেন হচ্ছে? একটা হচ্ছে যে একটা বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়ে যায় বিচার বিবেচনা না করে। দ্বিতীয় হচ্ছে যে আসলেই তো তাদের সক্ষমতাটা নাই। তাদের এখানে একদিকে হচ্ছে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, এগুলি দরকার হবে। আরেকটা হচ্ছে নীতিগত বিষয়। তো সেই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার সময় যে এই কর বিভাগকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। কারণ দেখা যায় যে কর আদায় করছে সেই আবার কর নীতি প্রণয়ন করছে। এখানে একটা বিরাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ কর আদায় করতে যেয়ে কাউকে যদি আপনার কেউ ফাঁকি দিল, তো তখন একজন কর যারা আদায় করে তারা যদি তার মতো করে আবার এটা
পলিসিটা বানিয়ে করে, তাহলে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায়। ওই সুযোগটা যাতে বন্ধ হয়ে যায়, যারা নীতি বানাবে তারা আর কর আদায় করবে না, এই উদ্যোগটাও নেওয়া হয়েছে। কিন্তু তখন আমরা দেখেছি যে একটা প্রতিবাদ হয়েছে, সেটা খুব একটা এটা অপারেশনালাইজেশন করতে পারেনি। তো এই সরকার এসে আবার এটা শুরু করেছে। আমি এই তিনটাকেই বলবো মূল অর্থনীতির জন্য। কিন্তু আমি বলবো যে জ্বালানির ব্যাপারে আরও বেশি দ্রুত পদক্ষেপ নিতে হবে। আসছি বদরুল আলমের কাছে। আমরা দেখছি যে কোভিড মহামারী, ইউক্রেন সংকট বা 24-এর অভ্যুত্থান, সব টার্মোলের মধ্যে বাংলাদেশ অর্থনীতির স্বস্তির কয়েকটা জায়গা ছিল রেমিটেন্স, আরএমজি এক্সপোর্ট। বর্তমানে আরএমজি এক্সপোর্টের অবস্থা কেমন? গার্মেন্টস ওনাররা কী ধরনের সমস্যা ফেস করছে? কয়েকদিন আগে তারা সরকারের কাছে অর্থ সহায়তা চাইছে। 40 বছর পরও একটা শিল্প এখনও সরকারের অর্থ সহায়তা লাগে। সার্বিক পরিস্থিতি যদি বলতেন আরএমজি এবং এক্সপোর্ট সেক্টরটা নিয়ে। জি, ইতিমধ্যেই ম্যাডাম বলেছেন আমাদের এক্সপোর্টের যে চিত্র। আমরা ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগে যা বুঝতে পারি যে এই মুহূর্তে আপনার অর্ডারের অবস্থা যে খুব খুশি হওয়ার মতন, খুব উৎফুল্ল হওয়ার মতন তা না। কারণ তারা হয়তোবা ক্রেতা অফার করছে, কিন্তু এই মুহূর্তে সেই অর্ডারটা, বিপুল পরিমাণ অর্ডারটা সে নেবে কিনা, কারণ নিয়ে তার সেটা সরবরাহ করার ক্যাপাসিটিটা তার আছে কিনা, সেটা একটা বিবেচ্য বিষয়। যেহেতু আমরা দেখছি যে তীব্র গ্যাস সংকট, তীব্র জ্বালানি সংকট, তো সেই প্রেক্ষাপটে এই যে আন্তর্জাতিক বাণিজ্যের যে আমরা তো একটা আন্তর্জাতিক বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অংশ, তো সেই জায়গায় আমার ক্যাপাসিটি আছে, আমার ক্রেতারও হয়তো বা চাহিদা আছে, কিন্তু সেই চাহিদাটা এই মুহূর্তে, আমি বর্তমান এই মুহূর্তের কথা বলছি, এই মুহূর্তে আমি নিতে গেলে আমি সেই স্বস্তিতে নিতে পারছি না, কারণ আমি আমার অর্ডারটা এক্সিকিউট করতে পারবো কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত না। তো আর আমাদের তো রপ্তানি খাতের সবচেয়ে বড় যেটা শক্তি এবং সবচেয়ে বড় যেটা দুর্বলতা, সেটা হচ্ছে কি যে আমার কনসেন্ট্রেশন, আমার একটা খাত নির্ভর। তো সেই জায়গা থেকে আমার খাতের যে খুব বেশি ডাইভার্সিফাই হয়ে গেছে তাও না। তো সেই জায়গা থেকে আমাদের ইভেন আমাদের যে বড় বড় বাজার, সেখানের যে আপনি যদি সেখানকার আপনি সংবাদপত্রগুলোতে বা তাদের সেলস রিপোর্টগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে তাদের বিক্রি কমে যাচ্ছে। তো সেখানেও বাজারের যে চাহিদার একটা অবনমন, সেই চিত্রটা সেই সব জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের যে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার উৎস রেমিটেন্স ছাড়া যে রপ্তানি খাত, সেটা নিয়ে আমাদের খুব যে আমরা আশাবাদী বা খুব এই মুহূর্তে স্বস্তি প্রকাশ করার মতন অবস্থা আছে বলে আমার মনে হচ্ছে না ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আপনি বলছিলেন যে একটা খাত এত বছর যাবৎ সুবিধা নিয়েই আছে। আমাদের আসলে এটা একটা ইকোসিস্টেম হয়ে গেছে। আমাদের শুরু থেকেই সরকারের সব সুবিধা নিয়ে এই খাতটার বিকাশ এবং সেটা যে ধারাবাহিক রাখার প্রক্রিয়া, সেটা দুই পক্ষ থেকেই, সরকারের পক্ষ থেকে এবং সরকারের স্বার্থে রেখেছে, ব্যবসায়ীরা ব্যবসায়ীদের স্বার্থে চেয়েছে, দুই পক্ষের স্বার্থেই এই নীতি সুবিধাটা এতদিন ধরে জিয়ে আছে। এটা তারা চাইলেই ডাইভার্সিফাই করতে পারতেন হয়তো বা বিভিন্ন খাতে, একই ধরনের সুবিধা, একই ধরনের বন্ড সুবিধা হয়তো বা অন্যান্য খাতেও আছে, কিন্তু তারা এই খাতের যে অপব্যবহার, সেইটাকে অজুহাত দেখিয়ে নতুন খাতে আর দেন না। কিন্তু ওই অপব্যবহারটা রোধ করার কোনো কার্যকর পদক্ষেপও আমরা খুব একটা দেখি না। তো এই সব কিছু মিলিয়ে ওই জায়গায় সদিচ্ছার একটা বিষয় গত এই জঞ্জালের সময় যেটা আমরা দেখিনি, হয়তোবা এই সময় হয়তোবা সেই সদিচ্ছার প্রতিফলন আমরা হয়তোবা দেখতে পাবো। তাতে করে এই ধরনের নীতিগত ডাইভার্সিফিকেশনসগুলো যদি আসে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট এবং এই যে এক্সপোর্ট সেক্টরের ডাইভার্সিফিকেশনগুলো আসা সম্ভব। তো এই মুহূর্তে আসলে বর্তমান বৈশ্বিক কনটেক্সটে আমরা খুব স্বস্তির মধ্যে আছি বলে এই মুহূর্তে অ্যাটলিস্ট পরিসংখ্যান আমাদেরকে সেই কথা দিচ্ছে না, এবং আমাদের ব্যবসায়ীদের যে প্রতিক্রিয়া, তাতেও আমাদের সেরকমটা মনে হচ্ছে না। যেমনটা বলছিলেন বদরুল আলম, যে আমরা একই পণ্যের উপর নির্ভরশীল এবং আমাদের খুবই মার্কেট লিমিটেড যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তো আমরা আর অন্য কোনো রপ্তানি পণ্য দিকে ফোকাস দিলাম না। আমাদের লেদার ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক বলা হয়, কিন্তু আমরা ইটিপি না করার কারণে আমরা এক্সপোর্টে বা অন্যান্য বৈদেশিক পার্টনারশিপ ভালো করতে পারতেছি না। তো আমাদের কোন কোন সেক্টরগুলা আমাদের প্রায়োরিটি পাওয়া উচিত, মানে আরএমজি সেক্টরের বাইরেও? নতুন সরকার, নতুন অভিমুখ আমরা প্রত্যাশা করছি, এবং এই সরকারের টার্গেটও 1 কোটি কর্মসংস্থান। সো একটা সেক্টর দেওয়া নিশ্চয়ই হবে না। কোন কোন সেক্টরগুলো সরকার অগ্রাধিকার দেওয়া উচিত? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হচ্ছে যে রপ্তানির বহুমুখীকরণ, আরেকটা হচ্ছে যে অর্থনীতির বহুমুখীকরণ, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে বাজার বহুমুখীকরণ। এখন আমরা আমাদের বৈদেশিক মুদ্রার জন্য তো রপ্তানির উপরে খুব নির্ভরশীল, এবং এতদিন থেকে আপনার 80-র দশক মাঝামাঝি থেকে এই যে রপ্তানি পণ্য হিসাবে তৈরি পোশাক শিল্প আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রেখে যাচ্ছে,
এবং দেখা যাচ্ছে যে এই এত বছর পরেও এসে এটাই একমাত্র পণ্য হয়ে দাঁড়িয়েছে রপ্তানির জন্য। এটা তো খুবই একটা রিস্কি বিষয়, কারণ আপনার যদি বৈশ্বিক অর্থনীতিতে কোনো ধরনের ধাক্কা লাগে, তখন তাদের যদি চাহিদা কমে যায়, তাহলে আমরা কোথা থেকে এত বৈদেশিক মুদ্রা অর্জন করব? আমাদের বিকল্প আর কি রপ্তানি পণ্য আছে? অনেক আলাপ আলোচনা হয়েছে এবং প্রতি রেজিমেই এটা আলোচনা হয়, প্রতি সভা সমিতিতে আলোচনা অনুষ্ঠানে এটা হয়, কিন্তু আমরা আসলে বাস্তবে কিছু দেখতে পাচ্ছি না। এমন না যে আমাদের কোনো পণ্য নাই, এবং পণ্য না হলে কেন আমরা তৈরি করতে পারছি না সেটাও তো। আপনি যেগুলোর কথা বললেন, ফার্মাসিউটিক্যালস একটা কিন্তু উদীয়মান একটা শিল্প, এবং বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস ওষুধের যে মান, আপনার উন্নয়নশীল দেশ কিংবা স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের সক্ষমতা কিন্তু বেশ ভালো, এবং তারা গুণমান সম্পন্ন ভালো ওষুধ তৈরি করতে পারে। এবং এটার জন্য আসলে কি বাংলাদেশের একটা বাজার, এখন আপনি বলতে পারেন ইউরোপের বাজারে তো আর বাংলাদেশের ওষুধ নিবে না, যেটা তৈরি পোশাক নিতে পারে, কিন্তু অন্য বাজার আছে আমাদের মতো দেশ যেগুলো আছে, কিংবা আপনি যদি আফ্রিকার দেশগুলোতে দেখেন, সেইখানে বিশেষ করে তারা যেমন যে লাইফ সেভিং ড্রাগসগুলো উন্নত দেশ থেকে কিনে, HIV এইডস এরকম আরও যেগুলো জীবন হরণকারী ওষুধ অনেক দাম দিয়ে কিনে, বাংলাদেশের কিন্তু সক্ষমতা আছে সেগুলি তৈরি করার, ওগুলো বাংলাদেশ রপ্তানি করতে পারত। এবং এরকম বহু দেশ আছে, তো উন্নত দেশগুলি বাদ দিয়ে উন্নয়নশীল দেশও এরকম করতে পারতো, এটা একটা। আর হচ্ছে যে লেদারের কথা বলছেন, লেদার গুডস, সেখানেও এটা আরও মানে পণ্যেরও বৈচিত্র্য দরকার, বাজারও খুঁজতে হবে। কারণ আমাদের একটা সুবিধার কি, আমরা তো প্রতিযোগী থাকতে পারি একটা কারণে, যে আমাদের যে হিউম্যান রিসোর্সের স্যালারি, আমরা বলি না যে সস্তা শ্রমিক, সেটা দিয়ে আমরা চাই না যে আমাদের একটা শিল্প গড়ে উঠুক, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু আমাদের বাংলাদেশে কস্ট অফ লিভিং উন্নত দেশের চাইতে কম, সেদিক থেকে আমাদের কিন্তু ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে, সেটা সুযোগ নিতে পারিনি। লাইট ইঞ্জিনিয়ারিং, আরও নতুন নতুন খাত। আরেকটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র পণ্য তো না, আপনার সেবার উপরেও কিন্তু নির্ভর করতে হবে। সেবা বলতে এই যে আমরা রেমিটেন্সের কথা বলছি, সেখানেও কিন্তু বৈচিত্র্য আনার সুযোগ আছে। বৈচিত্র্য কি, যারা রেমিটেন্স পাঠাচ্ছে তারা বেশিরভাগই কিন্তু নিম্ন দক্ষতা সম্পন্ন, লো স্কিল্ড। আমাদের যদি আরও হাই স্কিল্ড শ্রমশক্তি আমরা পাঠাতে পারতাম এই সমস্ত দেশে, যেগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, সেখান থেকে আমরা আরও কিন্তু আয় করতে পারতাম। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ওরা কিন্তু হয়তো দেখা যায় যে আমাদের সমান কিংবা একটু বেশি জনসংখ্যা কিংবা এমন কমও জনশক্তি পাঠিয়ে আরও বেশি ইনকাম করতে পারছে, কারণ ওই যে স্কিলস বেশি, এইটার জন্য। আর আরেকটা হচ্ছে যে বাজারের দিক থেকে, শুধু কি আমরা যারা কাজ করবে এই সমস্ত বাজার, ট্রেডিশনাল বাজার, তার বাইরেও উন্নত দেশগুলোতেও দেখতে হবে, উন্নয়নশীল দেশগুলোতেও। এখন সম্প্রতি জাপানে পাঠানোর জন্য যা ভাষাগত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এরকম উন্নত দেশগুলোতে দেখবেন যে যেহেতু ওই সমস্ত সমাজের জনসংখ্যা কমে যাচ্ছে, নতুন ডেমোগ্রাফিক সিচুয়েশনটা এমন যে বয়স্ক জনগণের সংখ্যাই বেশি, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। তো এখন প্রযুক্তি, রোবট সেগুলিকে দেখছে, কিন্তু রোবট তো আর হিউম্যান টাচ, হিউম্যান ফিলিংস, ওইটা তো আর কাজ পারবে না, ওই ইমোশনটা তো করতে পারবে না, যতই রোবট মানুষের মতো চেষ্টা করুক, ওইটাও কিন্তু চাহিদা আছে। এগুলো আমরা, অর্থাৎ সেবা খাতটাকেও আমাদেরকে দেখতে হবে। আর দেশের ভিতরের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, ওটাও তো আমরা কি মানে দেখেন, ম্যানুফ্যাকচারিং এবং আসলে সার্ভিস সেক্টরটাই বেশি অর্থনীতিতে অবদান, 51% জিডিপির সেবা খাত থেকে আসে। কিন্তু কোন ধরনের সেবা, সেখানেও কিন্তু এটা কি আমি মুদির দোকান দিয়ে তো অত বাড়ানো যাবে না, সেখানে এমপ্লয়মেন্টও বাড়ানো যাবে না। বড় বড় আর্থিক খাত যেমন আছে, ইন্স্যুরেন্স খাত, তারপর ট্রাভেল, এই সমস্ত যে সেবা খাতগুলো, ওইখানে আরও বিকশিত করার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা আরও কর্মসংস্থানও বাড়াতে পারবো এবং আয়ও বাড়াতে পারবো। এবং এখন এই সরকার যে একটা জিনিস নিয়ে আসছে, যে সৃজনশীল অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি তারা বলছে, যারা এই শিল্পর সাথে জড়িত, যারা খেলাধুলা করে, যারা ছবি আঁকছে, যারা মৃৎশিল্প, যারা গান গায়, এইগুলারকে একটু সাপোর্ট দিয়ে
আরও বেশি তাদের কাছ থেকে তার মানে ইকোনমিক রিটার্ন পাওয়া যেতে পারে এটার দিকে, এটা একটা বহুমুখীকরণের একটা উদাহরণ আমরা বলতে পারি। তো এরকম আরও চিন্তাভাবনা করে আমাদেরকে বের করতে হবে আসলে। আমরা আসছি বদরুল আলমের কাছে। আমরা দীর্ঘদিন ধরে ইজ অফ ডুইং বিজনেস একবার নিচের সারিতে, এবং আমরা বিভিন্ন ক্রেডিট রেটিংয়ে নিচের দিকে যাচ্ছি। গত মাসও আমরা আবার আরও নেগেটিভ টেরিটরিতে গেলাম। আপনি বিভিন্ন চেম্বার অফ কমার্স, বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে কাজ করেন। দেশি বিদেশি বিনিয়োগকারীরা আসলে কেমন এনভায়রনমেন্ট চান যে ওই দেশে বিনিয়োগ আমরা করব, এটা আমাদের জন্য লাভজনক? এটা এক কথায় এটার উত্তর দেওয়া যায়, এটার উত্তর অনেক বড় বলা যায়। আমি যতটা সংক্ষেপে সম্ভব দিচ্ছি, সেটা হচ্ছে কি যে আমি একটু প্রথমে বলে নিই যে এই বছর আমরা যদি প্রথম প্রান্তিক দেখি, আমাদের, আপনি বিনিয়োগের কথা বলছিলেন, আমি বিদেশি বিনিয়োগটা উল্লেখ করতে চাই যে আমাদের বিদেশি বিনিয়োগ আমরা বাংলাদেশ ব্যাংক সার্ভে করে 3টা সূচকে সেটা দেখা যায়, ইকুইটি ক্যাপিটাল, রিইনভেস্টমেন্ট আর্নিং, ইন্ট্রা কোম্পানি লোন। তো আমরা যদি ইকুইটি ক্যাপিটালটা যাই, ওইটাই আমার ফ্রেশ ইনভেস্টমেন্ট বা নতুন বিনিয়োগ আমরা ধরি। তো আমার ওভারঅল 43% ড্রপ করেছে আমার এফডিআই প্রথম কোয়ার্টারে। আর এই শুধুমাত্র ইকুইটি ক্যাপিটালে যদি যাই, আমি দেখতে পাচ্ছি যে 70% ড্রপ করেছে। আমাদের বিদেশি বিনিয়োগকারীরা যে দেশেই যাক না কেন, তারা দেখেন যে ওই দেশের যারা বিদ্যমান স্থানীয় বিনিয়োগকারীরা আছেন তারা কীরকম ব্যবসা করছেন বা তাদের বিজনেস আগ্রহটা কেমন, এক্সপ্যানশন মোডটা কীরকম। তো সেই সব জিনিস তারা অবজার্ভ করে, তারপরেই তারা বাংলাদেশে আসে। এই পরিসংখ্যান দিয়ে এটা স্পষ্ট যে তারা এখন পর্যন্ত সেই মনোভাব নিয়ে তারা আসতে শুরু করেননি। কারণ এই ফিগার্সগুলো অ্যাটলিস্ট তাই বলে, কারণ এই সার্ভেতে যারা অংশ নেন তারা বাংলাদেশে বর্তমান বিদ্যমান বিনিয়োগকারী, তারাও নতুন কোনো বিনিয়োগ নিয়ে আসছেন না। এইটা একটা গেল যে বিদেশি বিনিয়োগের যে চিত্র। তারা কি চান? তারা মূলত চান, বিশেষ করে বিদেশি বিনিয়োগ করে এবং আমাদের স্থানীয়রাও চান, যে ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসটার প্রচুর উদ্যোগ, একাধিক উদ্যোগ এই বিগত সরকারেরও ছিল, এই সরকারেরও আছে। আবার দেখা যাচ্ছে যে এই একটা বিষয় নিয়ে একাধিক উদ্যোগ থাকাটাও একটা বড় প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে। মানে যেটা বলতে যাচ্ছি যে বিডা একটা ওয়ান স্টপ সার্ভিস করছে, বেজা একটা ওয়ান স্টপ সার্ভিস করছে, কমার্স মিনিস্ট্রি হয়তো, এগুলো আমি উদাহরণসহ দিয়ে বলছি, কমার্স মিনিস্ট্রি কোনো একটা সংস্থা, সে হয়তো একটা ওয়ান স্টপ সার্ভিস করছে। কিন্তু এই সকল ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যে একটা সিনক্রোনাইজেশন করে একটা জায়গা থেকে এখনও বিনিয়োগকারীরা কেউ এসে একই জায়গা থেকে তার ট্রেড লাইসেন্সটা, তার ল্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বা তার ইউটিলিটি সেবার যে নিশ্চয়তাটা একটা জায়গা থেকে পাচ্ছে না। এই একটা জায়গা থেকে যতক্ষণ না পাবে, ততক্ষণ আপনি যে সূচকটার কথা বললেন যে ইজ অফ ডুইং বিজনেস, এগুলো মূলত এইসব সূচকের উপরে অনেক বেশি নির্ভরশীল। তো সেই জায়গায় যদি আমরা কার্যকর কোনো কিছু দেখাতে না পারি, তাহলে সেই সূচকের অবস্থান, বাস্তবে যদি আমার অবস্থান ভালো, মানে সূচকটা, আমার পরিবেশ যদি ভালো হয়েও থাকে, ওই জিনিসগুলো না হওয়ার কারণে আমরা এগুলোর প্রতিফলনটা দেখতে পাবো না। তো এখন পর্যন্ত আসলে সেই ধরনের ইজ অফ ডুইং বিজনেস যে ন্যারেটিভ থেকে আমাদেরকে দেখা হয় ইজ অফ ডুইং বিজনেস, সেই জায়গাগুলোতে আমরা আসলে তেমন কোনো কার্যক্রম দেখি নেই ফলপ্রসূ, যেটার মাধ্যমে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের বিদেশি বিনিয়োগ বা বিনিয়োগের পরিবেশটা সুন্দর হয়ে গেছে, বা বিদেশিরা যেভাবে চান, বিনিয়োগকারীরা চান, সেভাবে হয়ে গেছে। তবে বলা যায় যে এই সকল কিছু সিনক্রোনাইজেশন করার উদ্যোগগুলোও আমরা জানতে পারছি যে এই ধরনের উদ্যোগও, যেহেতু ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে এগুলোই প্রতিবন্ধকতা, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ব্যবসায়ীরা বা ব্যক্তিখাত সবসময় বলে ওয়ান স্টপ সার্ভিসের কথা আমরা পাই না, কিন্তু বিডা যখন ওয়ান স্টপ সার্ভিসটা দেয়, সেই সার্ভিসটা যারা নিবে, তারা তো ব্যক্তিখাত, তারা কিন্তু সেটা প্রপারলি নেনও না। মানে তাদের ওই চাহিদাটা ঠিকই আছে, কিন্তু তারা যে মানে ওই সেবাটা নেওয়ার মতন পুরোপুরি প্রস্তুত, সেটাও কিন্তু না। তো দুই দিকেই আসলে সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো দূর না করা পর্যন্ত সামগ্রিকভাবে বিনিয়োগের পরিবেশের যে স্বস্তিকর পরিস্থিতি, সেটা আমরা বাস্তবে দেখতে পাবো না। একবারে শেষ পর্যায়ে শেষ করব আপনাকে দিয়ে। আপনাদের দুজনের আলোচনায় যেটা উঠে আসলো, আসলে আমরা যদি রেভিডেন্স দেখি বা আরএমজি দেখি, আমাদের জনসংখ্যাই কিন্তু মেইন অ্যাসেট। আমরা 24 অভ্যুত্থান ও কর্মসংস্থান একটা কি রোল প্লে করছে। আমাদের যে হিউজ ইউথ পপুলেশন, আমরা বারবার জনসম্পদের কথা বলি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি। আসলে নতুন যুগের প্রয়োজন মেটাতে আমাদের শিক্ষা খাতটা কোন দিকে নেওয়া যাওয়া উচিত, এবং আমরা কোন কোন সেক্টরের জন্য আমরা প্রশিক্ষিত হিউম্যান রিসোর্স তৈরি করা উচিত, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স একটা বিগ রোল প্লে করে আমাদের ইকোনমিতে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি যতই প্রিপারেশন নিই, তারপরে যদি সেগুলো বাস্তবায়ন করার জন্য দক্ষ জনশক্তি না থাকে, তাহলে কীভাবে হবে। এবং আমার একটা শঙ্কা হচ্ছে যে যেইভাবে
আমাদের এই তরুণ জনশক্তি প্রশিক্ষণ পাচ্ছে কিংবা শিক্ষা পাচ্ছে, সেটার কিন্তু মূল্য হারিয়ে যাচ্ছে দিনে দিনে। তারা ওই সার্টিফিকেট নিয়ে আর চাকরি পাচ্ছে না। ওই সার্টিফিকেটটা একটা মনে করেন অনেকটা পয়সা দিয়ে তারা এটাকে অর্জন করেছে, কিন্তু সেই যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে বাস্তবে কাজে লাগিয়ে তারা না পারছে নিজেদের কোনো উপকার করতে, অর্থাৎ তাদের বেঁচে মানে খেয়ে পরে বাঁচতে হবে, না পারছে দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে। তো এখন যেটা আমরা সবসময় বলছি যে এই শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজাতে হবে, বাজার উপযোগী শিক্ষা ব্যবস্থা, বাজারে কী ধরনের চাহিদা আছে, এবং বাজারটা তো প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকে 10 বছর আগে যেই প্রতিষ্ঠান যেই ধরনের স্কিল সেট চাইতো তারা, আজকে আর সেটা চাচ্ছে না। এবং যার কারণে ওই 10 বছর আগে জনশক্তিও কিন্তু উন্নত দেশগুলিতে, অন্যান্য বিদেশে, আমাদের প্রতিবেশী দেশগুলিতে তারা কি করে, প্রতিনিয়ত কিন্তু তারা স্কিলস আপগ্রেডেশনের মধ্যে থাকে, এই সার্টিফিকেট কোর্স এটা সেটা করছে। কারণ এখন কি দেখছে, এখন আপনি শুধু এআই আর এআই চারিদিকে, এই এআই কোনো না প্রতিটা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার শুরু হয়েছে এবং সবাই নিজেকে আপডেটেড করে রাখছে। এখন এআই করার আগে তো তাহলে আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে এই যে মাস্টার্স এবং অনার্স করে বের হচ্ছে, তারা তো যদি ওইটার মধ্যে না যুক্ত হয় তাহলে এটা কোনো মানে হয় না। এইরকমভাবে আসলে কাস্টমাইজ করতে হবে, এবং যেটা বলা হয় যে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়া এটার সাথে একটা সংযোগ অনেক ক্ষেত্রে হয়, করে। তারা দাবি করছে যে বিশ্ববিদ্যালয়গুলো যে তারাও আলোচনা করে এবং একাডেমিও যারা মানে এমপ্লয়াররাও, কিন্তু আসলে আরও কংক্রিটলি এটা আসলে খুব একটা মানে আপনি ধরেন একটা এক্সারসাইজের জন্য করলাম, আচ্ছা হ্যাঁ আমরা আলোচনা করেছি, ওই রকম না। কংক্রিট আসলে সুনির্দিষ্ট চাহিদাগুলো আপনার বের করে ওইভাবে করতে হবে। আরেকটা বিষয় যে বিশ্ববিদ্যালয়ে যে আপনার এই সার্টিফিকেট নিতে হবে এটারও কোনো প্রয়োজন নাই। অনেক দেশে কিন্তু তারা এই ইউকেতেই কিন্তু তারা 12 গ্রেড পাশ করার পরে তারা অনেকেই সিদ্ধান্ত নেয় যে তারা বিশ্ববিদ্যালয়ে যাবে না, তারা ওই যেটাকে আমরা ভোকেশনাল ট্রেনিং বলি, স্কিলস স্পেশালাইজ, ওইগুলাতে চলে যায়। খুব তাড়াতাড়ি 2 বছরের মধ্যে তারা করে ওই লাইনেই কাজে চলে যায়। তো আমাদেরকে ওই রকম আসলে প্রশিক্ষণটা দরকার পড়বে। আর তখনই এই যে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এখন আমরা ডেমোগ্রাফিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। ডিভিডেন্ড তখনই হবে যখন তাদেরকে আমরা এই কাজে লাগিয়ে তারা উপকৃত হবে, দেশের উপকৃত হবে। আমি মনে করি যে শিক্ষা খাতের জন্য আমরা বলি যে বাজেটে বরাদ্দ বাড়ান, কিন্তু এটা একটা বিষয়, মূল বিষয়টা হচ্ছে যে গুণগত মান কেমন হলো এবং সেই শিক্ষাটা নিয়ে কি করলাম। না দেশের ভিতরে তারা চাকরি পাচ্ছে, না তারা বাইরের চাকরি পাচ্ছে। আমার এইটা আরেকটা জায়গা যেখানে এই সরকারকে নজর দিতে হবে। বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। ধন্যবাদ বদরুল আলম। ধন্যবাদ।